গৌরীপুর রাজ্যের রাজা ছিলেন দশরথ। তার স্ত্রী রানী কমলিকা। দীর্ঘ 12 বছর পর স্বপ্নে পাওয়া বরে সে 9 মাসের অন্তঃসত্ত্বা। একদিন যেন এক ভয়াবহ অভিশপ্ত রাত। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাসী, তোমরা তাড়াতাড়ি রাজাকে খবর দাও। হ্যাঁ রানীমা, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। রানী কমলিকা বাচ্চা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর ওদিকে বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। রাজামশাই, রানীমার ভীষণ প্রসব বেদনা উঠেছে, অবস্থা খুবই খারাপ। এক্ষুনি পাশের গায়ের দাইমাকে ডাকতে হবে, তা না হলে বড় একটা অঘটন ঘটে যাবে। তুমি কি বলছো দাসী? না, আমার রানীর কিছুই হবে না, দেখো, আর আমার সন্তানেরও কিছু হবে না। প্রহরী, প্রহরী, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো। জি মহারাজ, আদেশ করুন। এক্ষুনি পাশের গায়ে যাও, পাশের গায়ে গিয়ে দাইমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে ঝড় বৃষ্টির রাতে প্রহরীরা দাইমাকে আনতে চলে যায় ওই পাশের গায়ে। রানীমার চিৎকারে যেন পুরো মহল ভেঙে পড়বে। দাইমা, ও দাইমা, এই কোথায় তুমি? দয়া করে দরজাটা খুলে দিন। কি হয়েছে? তোমরা এখানে কেন? দাইমা, দ্রুত চলুন, রানীমার অনেক প্রসব যন্ত্রণা উঠেছে, আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমার ছেলে যে খুবই অসুস্থ, ঘরে শুয়ে আছে, এখন আমি কেমন করে যাই বলো? এটা রাজা দশরথের আদেশ দাইমা, যদি আপনি না যান তাহলে আপনার গর্দান যাবে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। প্রহরীর এমন কথা শুনে দাইমা যেতে রাজি হয়। আর ওদিকে গৌরীপুর রাজ্যের মন্ত্রী রাজা দশরথের ছোট ভাই চন্দ্ররাজ রানীমার বাচ্চা হওয়ায় ভীষণ অসন্তুষ্ট। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমার ভাইয়ের বাচ্চা হলে যে আমার রাজা হওয়ার স্বপ্নই থেকে যাবে। ওটা কোনোদিনও পূরণ হতে দেব না, ও কিছুতেই হতে দেওয়া যাবে না। শান্ত হন মন্ত্রী মশাই, আমি আর আপনি মিলে এমন কিছু একটা ব্যবস্থা করব যাতে আপনি রাজা আর আমি রানী হতে পারি। আমি কিভাবে শান্ত হব মায়াবতী? তুমি বলো, আমার এতদিনের আশা সব এখন ব্যর্থ হতে যাচ্ছে। এদিকে শুনুন, আমার কাছে একটা জব্বর বুদ্ধি আছে। এরপর মায়াবতী তার কুচুক্তি বুদ্ধি দিতে থাকে মন্ত্রী মশাইকে। আর ব্যথা সহ্য করতে পারছি না, ও মা গো! ওদিকে রানী ব্যথায় ছটফট করছে, 2 দাসী পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ঘরে দাইমা প্রবেশ করে। দাইমা এসে গেছে, আর কোনো চিন্তা নেই রানীমা, আপনি একটু শান্ত হন। ঠিক আছে, সবকিছু গুছিয়ে রাখো তোমরা, আর তোমরা দুজন দাসী গরম জল ও নরম কাপড় নিয়ে আসো এক্ষুনি। ঠিক আছে দাইমা, ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। ও মাগো, আর পারছি না দাইমা, আর ব্যথা সহ্য করতে পারছি না আমি। তুমি যা করার তাড়াতাড়ি করো। শান্ত থাকুন রানীমা, শান্ত থাকুন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আপনার কোল আলো করে আমাদের রাজকুমার আর রাজকুমারীর জন্ম নিয়েছেন রানীমা।
তারা দুজন অপূর্ব সুন্দর, যেন চাঁদের আলো একেবারে উপচে পড়ছে তাদের শরীর থেকে। আর দুজনের শরীরে আছে রাত চিহ্ন আঁকা। কিন্তু ততক্ষণে রানী কমলিকা অজ্ঞান হয়ে গেছেন। তিনি সন্তানদের কান্না পর্যন্ত শুনতে পারলেন না। দাসী, যাও মহারাজকে খবর দিয়ে এসো রানীমার যমজ সন্তান প্রসব করেছেন। দাঁড়াও, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু কেন? রানীমার কি হয়েছে? আমার কথা কান খুলে শুনে নাও। আমি যেমনটা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। আর আমার কথা যদি তোমরা না শোনো, তাহলে আমি রাজাকে বলে এমন ব্যবস্থা করব যাতে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এগুলো কি বলছেন আপনি? না না রানীমা, আপনি এরকম করবেন না আমাদের সাথে। আপনি বলুন আমাদের কি করতে হবে। এই বাচ্চাগুলোকে তোমাদের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। না না, কি বলছো মায়াবতী তুমি? এই যে মহাপাপ, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। হ্যাঁ রানীমা, আমরাও এই কাজ কিছুতেই করতে পারবো না। আমি আগেই বলেছি, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন তোমাদের আর কিছুই করার নেই, এটা মেনে নেওয়া ছাড়া। কি হয়েছে দাইমা? আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আগে মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর দাইমা? আমার সন্তান আর রানী ঠিক আছে তো? না মহারাজ, না, কিচ্ছু ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছেন। না 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 না, মায়াবতী তুমি এগুলো কি বলছো? এটা কখনোই হতে পারে না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। হ্যাঁ মহারাজ, সত্যি রানীমা মানুষের বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছে। এই দেখুন মহারাজ, এই দেখুন ইঁদুর ছানা। না 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 মন্ত্রী, এ হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। এই ইঁদুর ছানাগুলো রানী জন্ম দিয়েছে? এই ইঁদুর ছানাগুলো? আচ্ছা মন্ত্রী, তুমি ইঁদুর ছানাগুলোকে জঙ্গলে রেখে দিয়ে এসো। দাইমা, রানী ভালো আছে তো? হ্যাঁ মহারাজ, রানীমা ভালো আছে, তবে রানীমার এখনো জ্ঞান ফেরেনি। রানীকে আমি এখন কি বলবো? ইঁদুর ছানা জন্ম দিয়েছে শুনলে সে তো অনেক কষ্ট পাবে। একজন ঈশ্বর আছেন, পাপের শাস্তি তোমাদের পেতেই হবে, এই আমি বলে দিয়ে গেলাম, পেতেই হবে তোমাদের। এই বলে দাইমা ও দাসী বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দাইমা, আপনি কি রাজকুমার আর রাজকুমারীকে সত্যি মেরে ফেলবেন? তুমি কি পাগল হয়ে গেছো দাসী? এই নিষ্পাপ ফুলের মতো দুটো শিশুকে আমি হত্যা করব? তাহলে কি করবেন দাইমা? এই পাপ আমি কিছুতেই করতে পারবো না দাসী, কিছুতেই না। কিন্তু মন্ত্রী আর মন্ত্রীর বউ জানলে তো আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দেবে, আমরা তো কিছুই করতে পারবো না। সে পরে যা হবে দেখা যাবে। দাসী, তুমি রাজকুমারীকে জলে ভাসিয়ে দাও, বিধাতা নিশ্চয়ই এর একটা গতি করবেন। আর আমরা মন্ত্রী মশাইকে বলবো আমরা ওদের মাটিতে পুঁতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দাইমা, তুমি ঠিকই বলেছ, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আমরা কিছুতেই হত্যা করতে পারবো না। দাইমা, এই ইঁদুর ছানাগুলোকে কি করব? ওই ইঁদুর ছানাগুলোকে জঙ্গলে ছেড়ে দাও, ওরাও তো নিষ্পাপ তাই না? ছেড়ে দাও জঙ্গলে ওদেরকে। আমাদের মাফ করে দিও রাজকুমার আর রাজকুমারী, এটা তোমাদের ভাগ্যেই লেখা ছিল, আমাদের কিছুই করার নেই। আমরা যে বড্ড নিরুপায়, তোমরা আমাদের ক্ষমা করে দিও। এরপর ইঁদুর ছানাগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে দাসী রাজকুমারীকে জলে ভাসিয়ে দেয়। এবার নিন দাইমা, রাজকুমারকে জলে ভাসিয়ে দিন।
না না না, তুমি রাজকুমারীকে জলে ভাসিয়ে দিয়েছো ঠিক আছে, তবে আমি এই রাজকুমারকে ভাসাতে চাই না। কিন্তু মন্ত্রী মশাই যদি একবার জানতে পারে? কোনো কিন্তু নয়, আমি রাজকুমারকে কিছুতেই জলে ছাড়তে পারবো না। ও যে গৌরীপুর রাজ্যের উত্তরাধিকারী, ও যে কমলিকার বুকের ধন। জানি না এই হতভাগিনী কতই না কষ্ট পাচ্ছে। ওকে আমি একদিন ঠিক ওর মা কমলিকার কাছে ফিরিয়ে দেব, ঠিক ফিরিয়ে দেব। কিন্তু মন্ত্রী মশাই যদি একবার জানতে পারে, ও আমাদের কাউকে ছাড়বে না। তোমরা কোনো চিন্তা করো না দাসী, আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব, ওখানে আমাদের কেউ চিনতেও পারবে না। ঠিক আছে দাইমা, ঠিক আছে, আপনার যা ইচ্ছা, আমরা কাউকে কিছুই বলবো না। আচ্ছা যাও তাহলে, দেরি হয়ে যাচ্ছে, তোমরা তাহলে এখন রাজকক্ষে ফিরে যাও। হ্যাঁ দাইমা, আমরা যাই তাহলে, তোমরা ভালো থেকো। এরপর দাসীরা রাজকক্ষে ফিরে যায়। আর ওদিকে দাইমা রাজকুমারকে নিয়ে তার এক দুঃসম্পর্কের আত্মীয়ার কাছে চলে যায়, ওই ভিনগাঁয়ের জনবহুল এলাকায়। রাজকুমারী ভাসতে ভাসতে একটা জঙ্গলের ধারে চলে আসে। জঙ্গলে রাজকুমারীর কান্না শুনে জঙ্গলের বাঘ সেখানে এসে হাজির হয়, আর রাজকুমারীকে দেখে বাঘের খিদে যেন বেড়ে যায়। একই জঙ্গলের মধ্যে মানুষের বাচ্চা দেখছি, আজ তাহলে ভোজনটা বেশ ভালোই হবে দেখছি, অনেক মজা করে খাবো। বাঘ সামনের দিকে এগুতে থাকে, আর রাজকুমারীকে কান্না করতে দেখে তার অনেক মায়া হয়, আর সেখানে দাঁড়িয়ে পড়ে সে। এত সুন্দর বাচ্চাকে কে এখানে ফেলে গেল? না, ওকে তো খাওয়া যাবে না, ওকে দেখে যাবার অনেক মায়া লাগছে। যেমন করে হোক ওকে আমায় বাঁচাতেই হবে, কিন্তু কিভাবে বাঁচাবো? ওই তো পাশেই তো নদী বইছে দেখছি, আর নদীর ওপারে আছে জনবহুল লোকালয়, আমি বরং ওকে নদীতে ভাসিয়ে দিই। হে নদী, আমি তোমার বুকে সুন্দর বাচ্চাকে ছেড়ে দিলাম, তুমি ওকে কোনো জনবহুল লোকালয়ে পৌঁছে দিও, কোনো ভালো মানুষের কাছে। তোমরা চলে এসেছো দাসী? রাজকুমার আর রাজকুমারীকে মাটিতে পুঁতে দিয়েছো তো? হ্যাঁ রানীমা, আমরা রাজকুমার আর রাজকুমারীকে মাটিতে পুঁতে দিয়েছি। আর শোনো, এ কথা যদি কেউ জানতে পারে না, তাহলে তোমাদের যে কি অবস্থা করব সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। না রানীমা, আমরা কাউকে কিচ্ছু বলবো না। মনে যেন থাকে। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ, রানীমার জ্ঞান ফিরে এসেছে, বিপদ মনে হয় এখন কেটে গেছে। দাসী, আমার সন্তান কোথায়? আমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে? বলো না দাসী, আমার সন্তান কোথায়? রানীমা, সেসব আমরা আপনাকে কিছুই বলতে পারবো না। কেন দাসী, কি হয়েছে? তুমি কিছু বলবে না বলছো কেন? তোমরা শুধু আমাকে একটা কথা বলো, আমার সন্তান ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, কিছু বলছো না তো, তোমাদের কিছু বলতে হবে না। তোমরা এক্ষুনি রাজা মশাইকে খবর দাও। আমি এক্ষুনি যাচ্ছি রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। ক্ষমা করবেন মহারাজ, রানীমার জ্ঞান ফিরে এসেছে। তিনি তার সন্তানদের বারবার দেখতে চাইছেন আর আপনাকে খুঁজছেন। ঠিক আছে দাসী, তুমি রানীমাকে গিয়ে বলো আমি একটু পর আসছি তার কাছে। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। সীতা, আর মন খারাপ করো না। সব সময় এভাবে মন খারাপ করলে, কান্নাকাটি করলে আমাদের ভাগ্য কি বদলে যাবে? সবই বুঝি গো, সবই বুঝি,
কিন্তু এই অবুঝ মনটারে কিছুতেই শান্ত করতে পারছি না। কোন জন্মের অপরাধ আমার, কি দোষ করেছিলাম যে বিধাতা আমার কোল আজও শূন্য রাখলেন? একটা কথা, ওই ভৈরবী মা বলেছিল আমার কোল জুড়ে আসবে এক রাজকন্যা, তোমার মনে আছে? তুই কোনো চিন্তা করিস না, তোর কোলে সন্তান আসবে, ঠিকই আসবে। আর যে আসবে সে কোনো সাধারণ সন্তান নয়, সে হবে রাজকন্যা, যার গায়ে উপচে পড়বে চাঁদের আলো। আর সেই আলোয় তোর এই কুঁড়ে ঘর আলোকিত হয়ে যাবে। আচ্ছা শিখা, তুমি মন খারাপ করো না, ঈশ্বর যা চান তাই হবে। আমি এখন জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তবে এত হতাশ হইও না, উনি এত নিষ্ঠুর না। একদিন তোমার কলুনি ভরিয়ে দেবে, দেখো, কোনো চমৎকার নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সাবধানে যেও কিন্তু। কি এই বিশাল নদীর মাঝখানে এই বাচ্চাটা কিভাবে এলো? এত ছোট নিষ্পাপ বাচ্চা কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? মানুষের এত পাষাণ হৃদয় কি করে হয়? তুমি ভয় পেও না গো, আমি তোমাকে ঠিকই রক্ষা করব। তোমার মুখে যে কি আছে গো, কি মায়াবী মুখ তোমার! ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলবো, তোমার ওই মুখের মায়ায় যেন আমি তোমার মায়ায় পড়ে গেলাম। তোমাকে আমি এখানে একটা পরিবারের কাছে পৌঁছে দেব। কে কান্না করছে এই জঙ্গলে? ওই নদীর পাশ থেকে আসছে মনে হয়, যাই তাহলে দেখে আসি। এ কি, এই নদীতে মানব শিশু এলো কোথা থেকে? হাই বিধাতা, এ তো কি সুন্দর বাচ্চা, শরীর থেকে যেন চাঁদের আলো উপচে পড়ছে, আর মুখটাও কি মায়াবী। কিন্তু এত বড় নদীতে সে এলো কি করে? আর হাতি তো রাজচিহ্ন আঁকা, আর গলায় মুক্তোর মালা, দেখে তো মনে হচ্ছে কোনো রাজকুমারী। তাহলে কি ওই ভৈরবী মায়ের কথাই সত্যি হলো? এই অধম অসহায় কাঠুরিয়ার কাছে সে ধরা দিলি রে মা, একে তবে বিধাতার কোনো খেলা। চল না, চল আমার কুড়ে ঘরে চল, আমার সন্তান বলে তোকে আমি মানুষ করব, তোর কোনো কষ্ট আমি হতে দেব না, দেখিস। মহারাজ, মহারাজ আপনি এসেছেন, বলুন মহারাজ, আমার সন্তান কোথায়? আমি তাকে দেখতে চাই মহারাজ, আমি তাকে কোলে নিতে চাই, কোলে তুলে নিয়ে আদর করতে চাই। চুপ করে আছেন কেন মহারাজ, কিছু তো বলুন। শান্ত হও রানী, শান্ত হও, কেঁদো না তুমি। আমার সন্তানের খবর না পাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না মহারাজ। ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানী, ভাগ্য যে এক নির্মম খেলা খেলছে আমাদের সাথে। শোনো তাহলে রানী। আগে মহারাজ, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর দাইমা? আমার সন্তান আর রানী ঠিক আছে তো? না মহারাজ, না, কিচ্ছু ঠিক নেই। রানীমা বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছেন। হ্যাঁ মহারাজ, সত্যি রানীমা মানুষের বাচ্চার বদলে কতগুলো ইঁদুর ছানা জন্ম দিয়েছে। এই দেখুন মহারাজ, এই দেখুন ইঁদুর ছানা। না না মহারাজ, আপনি এগুলো কি বলছেন? আমি নিজের কানে ওদের কান্নার আওয়াজ শুনেছি। ওদের আমার কাছে নিয়ে আসুন মহারাজ, ওদের আমার কাছে নিয়ে আসুন। হ্যাঁ রানী, হ্যাঁ, তুমি কান্না শুনেছো ঠিকই,
তখন তুমি সজ্ঞানে ছিলে না, আর কোনো মানুষের বাচ্চা নয়। তুমি তো কতগুলো ইঁদুর জানা জন্ম দিয়েছো রানী। না না, আমি সত্যি বলছি, আমি আমার সন্তানের আওয়াজ শুনেছি। আপনি নিয়ে আসুন ওদের। আমি আমার বুকের মানিককে একবার কোলে নিতে পারলাম না। এই কষ্ট নিয়ে আমি কিভাবে জীবিত থাকবো বলুন মহারাজ, কিভাবে জীবিত থাকবো আমি? তুমি শান্ত হও রানী, শান্ত হও। বিধাতা চাইলে তুমি আবারও মা হতে পারবে। দেখো, তোকে দেখলে তো তোর মা মাটিতে পা রাখবে না রে, সব সময় বুকে জড়িয়ে রাখবে। দেখবি অনেক ভালোবাসবে তোকে, অনেক ভালোবাসবে। শিখা, ও শিখা, কই গেলে? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। 7 রাজার ধন গো, 7 রাজার ধন। দেখো কাকে এনেছি। এমন ভাবে চিৎকার করছো যেন সত্যি সত্যি 7 রাজার ধন তুলে এনেছো। 7 রাজার ধন এনেছি গো, 7 রাজার ধনই এনেছি। দেখতে এসো শিখা, বাইরে এসো। এই তো দেখি একটা বাচ্চা। ওকে তুমি কোথায় পেলে গো? তুমি ওকে আবার চুরি করে আনোনি তো? এমনটা করলে তুমি কিন্তু ঠিক করোনি, কারণ তুমি আরেক মায়ের বুক খালি করেছো, আর আরেক মাকে কাঁদিয়ে আমি আমার বুক পূর্ণ করতে পারবো না গো। ওকে আমি চুরি করিনি শিখা, বিধাতা ওকে আমায় উপহার দিয়েছে। তাহলে শোনো, কে কান্না করছে এই জঙ্গলে? ওই নদীর পাশ থেকে আসছে মনে হয়। যাই তাহলে দেখে আসি। কি, এই নদীতে মানব শিশু এলো কোথা থেকে? ঈশ্বর কি তবে আমার ডাক শুনলো? দেখো না, দেখো সে আমার কোলে কেমন করে হাসছে। হ্যাঁ গো, ই যেন রাজকন্যা মনে হচ্ছে। তাহলে কি ভৈরবী মায়ের কথাই তবে সত্যি হলো? হ্যাঁ গো, তাই হয়েছে, তাই হয়েছে। আজ থেকে এ হবে আমাদের কন্যা, আর তার নাম হবে পারুল। হ্যাঁ শিখা, হ্যাঁ তাই হবে, তাই হবে। ওমা, পিসিমা, তুমি কোথায় ছিলে গো এতদিন? কোথা থেকেই বা এলে তুমি? তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা কার পিসিমা? ওরে থাম রে থাম, এত প্রশ্ন করছিস না, একসঙ্গে কি করে উত্তর দেব আমি? এই নে, ধর ওকে, তুই রাখ। ওকে আমি তোকে দিলাম। ওকে আজ থেকে তুই মানুষ করবি, বুঝলি? কি বলছো পিসিমা? সত্যি বলছো তুমি? সত্যি বলছো তো? তবে কি আমার শূন্য কোল এবার পূর্ণ হলো? মারে, তোর জন্যই তো আমি বেঁচে ছিলাম মা, না হলে কবেই তো আমি মরেই যেতাম। ওগো দেখো দেখো, কত মায়াবী মুখ। তোমার কোনো আপত্তি নেই তো গো? কি বলছো গো? আজ পিসিমা আমাদের কোল পূর্ণ করে দিল। এর থেকে বড় পাওয়ার কি আছে বলো? আজ থেকে আমরাই ওর বাবা মা। আমি কাজে যাচ্ছি, আমাকে এখন থেকে আরো বেশি করে কাজ করতে হবে। আমার পারুল মায়ের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তুমি পারুল মাকে একটু চোখে চোখে রেখো গো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও গো। পারুল মা, জানিস তোকে পেয়ে আমরা কতটা খুশি। আমি তোকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতন মানুষ করব, দেখবি। তারপর তোকে এক রাজকুমারের সাথে বিয়ে দেব, যে ঘোড়ায় চড়ে এসে আমার মাকে নিয়ে যাবে। তুমি একটুখানি এখানে চুপটি করে শুয়ে থাকো, একটুও নড়াচড়া করবে না কিন্তু। আমি তোমার খাবারটা গরম করে নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এই যাব আর আসব, ঠিক আছে?
কি সুন্দর বাচ্চা, ওকে তো আমায় খেতেই হবে। কি পারুল? পারুলকে তো এখানেই শুইয়ে দিয়ে গিয়েছিলাম, কে নিয়ে গেল আমার মেয়েটাকে? হায় হায়, পারুল মা, পারুল তুই কোথায় গেলি মা? হায় বিধাতা, তুমি কি করলে আমার সাথে? আমার কোল পরিয়ে দিয়ে আবার শূন্য করে দিলে। আমি ওর বাবাকে বা কি জবাব দেব এখন? পারুল, ও পারুল, কই গেলি রে তুই? হায় বিধাতা, এই অভাগের কপালে কি তুমি মায়ের সুখ রাখলে না? এইটুকুনি দুধের শিশু ও কোথায় হারিয়ে গেল? ও কি কোনো বিপদে পড়েনি তো? ও মা রে, কোথায় গেলি রে মা? এই অভাগী মায়ের কোল খালি করে কোথায় গেলি মা আমার? ও পারুল, পারুল রে, তুই কোথায় গেলি রে মা? এই অভাগী মায়ের কাছে ফিরে আয় না রে মা। এ কি শিখা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর আমার পারুল মা কই? ওকে ঘরে একা রেখে এসেছো? হ্যাঁ গো, তুমি এসেছো। তুমি চলে যাওয়ার পর পারুলের জন্য খাবার আনতে রান্নাঘরে যাই আমি। তারপরে আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি পারুল ঘরে নেই। ঘরে নেই মানে? এতটুকু দুধের শিশু ঘর ছেড়ে একা একা কোথায় যাবে? ঘরে ভালো করে খুঁজে দেখেছো? খাটের তলায় আবার পড়ে যায়নি তো? দেখেছি গো, দেখেছি, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। পারুল মা আমার কোথাও নেই গো, কোথাও নেই। একটা ছোট বাচ্চাকে সামলাতে পারলে না গিন্নি? আমার এত সাধনায় পাওয়া কন্যা, তাকে তুমি এভাবে হারিয়ে ফেললে। আমি এখন কোথায় খুঁজবো ওকে? ওই দুটো ছোট্ট প্রাণ ওই পরপারে গিয়ে কেমন আছিস তোরা? আমি তো তোদের ছাড়া একটুও ভালো নেই রে সোনারা। রানীমা, এইভাবে আপনি কাঁদবেন না। এইভাবে কাঁদলে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনার সন্তানরা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে রানীমা। আপনি শুধু বিধাতার কাছে ওদের জন্য প্রার্থনা করুন। ও আমার মানিকেরা, তোদের মাকে এই অচিন্তনীয় যন্ত্রণা দিয়ে চলে যাওয়ার কি কারণ ছিল রে? আমি তো তোদের বুকে রাখার জন্য ব্যাকুল হয়ে আছি। ও শিখা দিদি, তোমরা কি পারুলকে খুঁজছো নাকি গো? আমি তো তোমাদের পারুলকে একটু আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম বেড়াতে। ওর সঙ্গে একটু ঘুরে আসলাম বাইরে। দেখো দেখো, পারুল কত খুশি হয়েছে। রূপসী দিদি, তুমি তুমি এটা একদমই ঠিক করোনি। ঘন্টাখানেক ধরে পারুলকে আমরা কোথায় না কোথায় পাগলের মতো খুঁজেছি, তুমি জানো? ওরে আমার পারুল, মাকে ছাড়া এতক্ষণ কি করে থাকলি রে তুই? শোনো দিদি, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি। তুমি আমাকে না বলে আমার মেয়েকে কোথাও নিয়ে যাবে না। তুমি জানো পারুলকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? তো বিশ্বাস করো দিদি, আমি ওকে নিয়ে যেতে চাইনি। ও ভীষণ কাঁদছিল তো, তারপরে আবার আমার কাছে আসতে চাইলো, তাই আমি ওকে কোলে না নিয়ে থাকতে পারলাম না গো। যাই হোক না কেন দিদি, আমাকে কিছু না বলে ওকে নিয়ে যাওয়াটা কিন্তু তোমার একদমই ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, ঠিক আছে। এখন থেকে তোমাদেরকে বলেই নয় নিয়ে যাব। কত ঢং, কুড়িয়ে পাওয়া বাচ্চাকে নিয়ে। নিজের বাচ্চা হলে তবুও কিছু বুঝতাম,
আমার তো ইচ্ছে ছিল ওই বাচ্চাকে জঙ্গলে রেখে দিয়ে আসি। তোর ওকে আমি আর কোলে নি, আমার মাথা খারাপ হয়েছিল, সেই জন্যই তো নিয়েছিলাম। ওকে ঘরে নিয়ে যাও শিখা, তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। ওকে এখন থেকে তুমি চোখের আড়াল হতে দেবে না। হ্যাঁ হ্যাঁ গো, তাই যাচ্ছি। মেয়েটার মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো। ওরে পারুল রে, এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমার বুকখানা একেবারে খালি হয়ে গেল। আমাদের ছেড়ে কখনো যাস নে রে মা, না হলে যে অভাগী বাবা মা একেবারেই বেঁচে থাকতে পারবে না রে। আজ আমার মেয়ে মণিমালা শ্বশুর বাড়ি চলে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার মেয়ের বিয়ে হবে, ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। ওগো, দেখলে আমাদের পারুল কত বড় হয়ে গেছে, কত কিছু জানে সে এখন। সত্যি আমাদের পারুল অনেক বড় হয়ে গেছে। এরপর একদিন পারুলের মা শিখার খুব শরীর খারাপ হয়। এত শরীর খারাপ হয়েছে কোনো মতে ভালো হয় না। অনেক ডাক্তার, তার বৈদ্য, ওঝা সব দেখানোর পরেও তার শরীরে কোনো উন্নতি দেখা যায় না। ওদিকে গ্রামের সবাই বলা বলি করছে তার নাকি একটা রোগ হয়েছে। এটা নাকি একটা ছোঁয়াচে রোগ, যে তার কাছে যাবে তার নাকি সেই রোগ হয়ে যাবে। ও পারুল মা, তুই আমার কাছে বসে আছিস কেন মা? তুই দূরে যা, না হলে যে এই ছোঁয়াচে রোগ তোর শরীরেও হবে মা। যা, তুই দূরে যা মা, দূরে যা। তুমি এগুলো কি বলছো মা? আমি দূরে যাব না। আমার হলে হোক, আমি দূরে যাব না। আর আমি তোমাকে এই রোগ থেকে ঠিক সারিয়ে তুলবো। দেখো, তুমি দেখো, ঠিক সারিয়ে তুলবো তোমায়। পাগল মা আমার, এই রোগ থেকে যে কেউ ভালো হয় না রে মা, আমিও ভালো হব না। তুই এখন দূরে যা দেখি, আমার থেকে তুই একটু দূরে যা। মা, তুমি এইভাবে বলো না। তুমি আর বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। হায় বিধাতা, তুমি আমার মাকে ভালো করে দাও। কোনো উপায় কি নেই আমার মাকে ভালো করার? তুমি একটা পথ বলে দাও না বিধাতা, একটা পথ বলে দাও না দয়া করে। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল এক সন্ন্যাসী, আর এই সন্ন্যাসী আসে পারুলের বাড়িতে। আমাকে কিছু ভিক্ষা দে না মা। এই নাও সাধু বাবা, এই নাও। ঠিক আছে মা, ঠিক আছে। তোর মনের আশা যেন পূর্ণ হয় এই কামনাই করি। দাঁড়ান সাধু বাবা, আপনি তো বললেন আমার মনের আশা যেন পূর্ণ হয়। তাহলে সাধু বাবা, আপনি বলে দিয়ে যান আমার মাকে আমি কিভাবে সুস্থ করব। আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু এই পথ যে বড়ই কঠিন। এই পথ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসেনি। একটু ভুল হলেই মৃত্যু অনিবার্য। তবে তোর ইচ্ছা শক্তি যদি দৃঢ় থাকে, তবে তুই এ পথ পাড়ি দিতে পারবি। যত কঠিনই হোক সাধু বাবা, আমার মাকে ফিরিয়ে আনার জন্যে আমি তা নিশ্চয়ই পাড়ি দেব। শোন তাহলে, ওই জাদুকরি জঙ্গলে আছে নীলপদ্ম কমল ফুল। ওই নীলপদ্ম কমল ফুলের একটা পাপড়িও যদি তুই তোর মাকে ছোঁয়াতে পারিস, তাহলে এই রোগ সেরে যাবে। আমি আবারও বলছি, ওই জাদুঘরের জঙ্গলে গেলে কেউ ফিরে আসতে পারে না। ওখানকার পথ ভোলানো নদী যামিনী আর পথ ভোলানো রাক্ষসে গাছ আছে, যারা পথের পথিককে পথ ভুলিয়ে দেয়। আর পথ ভুল হলেই মৃত্যু। আর ওখানে নীলপদ্ম কমল ফুল পাহারা দেয় দুই ঘুমন্ত দৈত্য। তাদের সামনে পড়লেও কিন্তু মৃত্যু অনিবার্য।
না না পারুল মা, তুই ওখানে যাবি না। আমার যা হয় হয়ে যাক, তুই ওখানে কখনো যাবি না মা। যাওয়া না যাওয়া এটা তোর ব্যাপার, আমি শুধু উপায়টা বলে দিয়ে গেলাম। কিন্তু তোর মাকে বাঁচাতে হলে ওই নীল পদ্ম কমল ফুলের পাপড়ি লাগবে। পারুল, তুই যাবি না। তুই আমাকে ফেলে ওই জাদুকরি নিষ্ঠুর জঙ্গলে কখনো যাবি না। ঠিক আছে, যাব না মা, আমি তোমাকে রেখে কোথাও যাব না। ও মা, মায়ের তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি করব আমি বুঝতেই তো পারছি না। যদি কিছু হয়ে যায় মায়ের, না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি এখনই যাব ওই জাদুকরি জঙ্গলে। যে করেই হোক ওই নীল পদ্মকমল আমাকে নিয়ে আসতেই হবে মায়ের জন্য। এখানে তো 3টে রাস্তা, এখন আমি কোন রাস্তা দিয়ে যাই? পূর্ব দিকের রাস্তায় যাও, তাহলে অনেক ধন সম্পদ পাবে। কে কে কথা বলছে? ভয় পেও না, আমি তোমার বন্ধু। যদি পূর্ব দিকের রাস্তায় যাও তাহলে অনেক ধন সম্পদ, মণি মাণিক্য সব পাবে। আর যদি পশ্চিমের রাস্তায় যাও তাহলে ওই নীল পদ্মকমল ফুল পাবে। আমার সোনা দানা কিছুই চাই না, আমার ওই নীল পদ্মকমল ফুলই চাই। বেশ, তাহলে পশ্চিমের রাস্তায় যাও, নীল পদ্মকমল ফুল ওখানেই পাবে। তাহলে মাঝের রাস্তায় কি আছে? মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। মাঝের রাস্তায় রয়েছে ভয়ঙ্কর মৃত্যু। সেখানে গেলে তুমি আর কখনোই ফিরে আসতে পারবে না। এই পথ ভুলানো নদী আমাকে পথ ভুলানোর চেষ্টা করছে। এই নদীর কথা শোনা যাবে না, আমাকে মাঝের রাস্তা দিয়েই যেতে হবে। এ কি করছো? এই রাস্তায় গেলে তো তুমি কিছুই পাবে না, সেই সঙ্গে জঙ্গলের ভেতরে হারিয়ে যাবে। সকাল হলে রাক্ষসে গাছ তোমায় খেয়ে ফেলবে। আমি জানি তুমি পথ ভুলানো নদী যামিনী, তাই আমার পথ আমি নিজেই খুঁজে নেব। আমাকে তোমার পথ দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানেও তো দেখছি 2টো রাস্তা, তাহলে আমি সঠিক রাস্তা চিনব কি করে? স্বাগতম পারুল, এই জাদুকরি জঙ্গলে আসার জন্য স্বাগতম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। শুধু বলো তুমি কেন এই জাদুকরি জঙ্গলে এসেছো? আমি সেই নীল পদ্মকমল ফুল নিতে এসেছি। আমার মায়ের অনেক অসুখ, তাকে ভালো করার জন্য। তাহলে তোমার ডানের রাস্তায় যাওয়া উচিত, তবেই তুমি সেই নীল পদ্মকমল ফুল পেয়ে যাবে। কিন্তু তুমি আমাকে রাস্তা কেন দেখাচ্ছ? এতে তোমার লাভ কি?
তুমি হলে আমাদের এই জাদুকরি জঙ্গলের নতুন মেহমান, আর তোমাকে সাহায্য করব না? বুঝতে পেরেছি, এটা সেই ধোঁকাবাজ পথ ভুলানো গাছ। সে আমাকে ভুল পথে যাওয়ার জন্য বলছে। আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারলাম না, কারণ আমি কারো দেখানো পথ অনুসরণ করি না। এবার আমি বামের পথ ধরেই চলে যাব। কি? বামের রাস্তা তো অতি ভয়ঙ্কর, সেখানে গেলে তো তুমি আর ফিরে আসতে পারবে না। তবুও আমি নিজের ইচ্ছায় সেখানে যেতে চাই। যেও না পারুল, যেও না, ওই রাস্তা অতি ভয়ঙ্কর, যেও না ওখানে। ও হো হো হো, বড্ড ভুল হয়ে গেছে। ও তো অনেক জ্ঞানী মেয়ে দেখছি। আমার আগে থেকে ওকে পথ দেখানো ঠিক হয়নি, সেই জন্যই সে আমার চালাকি বুঝতে পেরে গেছে। আমি তো খাঁচায় বন্দি হয়ে গেলাম। তবে কি আমি ভুল রাস্তায় এলাম? তবে কি ওই রাক্ষসের গাছ আমাকে ঠিক রাস্তা দেখিয়েছিল? এই মেয়ে, বলি কোথায় যাচ্ছিলি রে তুই? আমি নীল পদ্মকমল ফুল নেওয়ার জন্য এই জঙ্গলে এসেছি, আর সেটাই খুঁজছি। বুঝেছি, কিন্তু ওই নীল পদ্মকমল ফুল পাওয়া তো বড়ই কঠিন রে মেয়ে। যত কঠিনই হোক, আমার মাকে সুস্থ করার জন্য ওই নীল পদ্মকমল ফুলের পাপড়ি আমাকে নিয়ে যেতেই হবে। কিন্তু আপনি কে? আপনি কি আমাকে পথ দেখাবেন? আমি এই বনের খেন্তি বুড়ি। না, আমি কাউকে পথ দেখাই না। তবে তুই নীল পদ্মকমল ফুল নিতে এসেছিস এই জাদুকরি জঙ্গলে। খেন্তি বুড়ির সাথে কথা বলবি না, সেটা তো হতে পারে না রে মেয়ে। তবে তোকে দেখে আমার জ্ঞানী মেয়ে বলেই মনে হচ্ছে রে। আমি আবারও বলছি, না, আমি কাউকে পথ দেখাই না, কারণ আমি এই বনের রক্ষক। তবে সাধু বাবা তো আমাকে পথ ভুলানো নদীর জামিনী আর পথ ভুলানো রাক্ষসের গাছের কথা বলেছে। কই, তোমার কথা তো বলেনি। বলি বলবে কি করে? আমার অব্দি পৌঁছানো যে অনেক কঠিন রে মেয়ে। তবে তুই ওই পথ ভুলানো নদী আর পথ ভুলানো গাছের কথা না শুনে আমার কাছ অব্দি আসতে পেরেছিস। তাই আমি তোকে ওই নীল পদ্মকমল ফুল পর্যন্ত পৌঁছানোর একটা উপায় বলে দেব। আর সেই উপায়টা হলো একটা ধাঁধা। আর তুই যদি সেই ধাঁধা অনুসরণ করতে পারিস, তবেই ওই নীল পদ্মকমল ফুল তুই হাসিল করতে পারবি। আর যদি না পারিস, তাহলে ওইখানে আছে ঘুমন্ত দুই দৈত্য। ওরা তোকে খেয়ে ফেলবে রে মেয়ে। ঠিক আছে, আপনি তাহলে আমাকে ধাঁধাটা বলে দিন। হ্যাঁ রে মেয়ে, তাহলে শোন। ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মাঝে লুকিয়ে আছে। আর চাঁদের ছায়া যাকে পথ দেখায়, সেইখান অব্দি পৌঁছতে পারে। তুই যদি এই ধাঁধাটা ভাঙতে পারিস, তবে সেই নীল পদ্মকমল ফুল
তুই হাসিল করতে পারবি রে মেয়ে। ঠিক আছে, আমি আপনার ধাঁধা ভাঙার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার তুই যা মেয়ে। খেন্তি বুড়ির ধাঁধা ভাবতে ভাবতে পারুল পৌঁছায় নীলপদ্ম কমল ফুলের কাছে। সেখানে সে দেখতে পায় দুপাশে বিশাল দুই দৈত্য ঘুমিয়ে আছে, আর মাঝখানে নীলপদ্ম কমল ফুল আলো ছড়াচ্ছে। ওমা, সত্যি সত্যি তো দুপাশে দুই দৈত্য ঘুমিয়ে আছে। এরা যদি একবার জেগে যায় তাহলে আমি আর ফিরে যেতে পারবো না, আর এদের ঘুম না ভাঙিয়ে আমাকে ফিরে যেতে হবে। ওমা, এ কি? সামনে পা রাখলেই তো পরিষ্কার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এইভাবে বিদ্যুৎ চমকালে তো দুই দৈত্য জেগে উঠবে। না না, এইভাবে তো ফুলের কাছে পৌঁছানো যাবে না। তাহলে এখন আমি কি করি? ও হ্যাঁ, মনে পড়েছে, ওই খেন্তি বুড়ি যে ধাঁধাটি আমাকে দিয়েছিল সেখানে বলা আছে ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মধ্যে রয়েছে, আর চাঁদের ছায়া যাকে পথ দেখায় সে সেখানে পৌঁছাতে পারে। তার মানে এখানে চাঁদের ছায়ায় পা রেখে রেখে যেতে হবে আমাকে। এই তো হয়েছে, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে না। এখন আমাকে এইভাবেই ওই ফুলের কাছে যেতে হবে। পারুল খেন্তি বুড়ির দেওয়া ধাঁধা অনুসরণ করে ছায়ার উপর পা রেখে নীলপদ্ম কমল ফুলের কাছে পৌঁছায়। এতে আকাশের বিদ্যুৎও চমকায় না, আর ওই দৈত্যদেরও ঘুম ভাঙে না। এরপর পারুল সেখান থেকে নীলপদ্ম কমল ফুলের পাপড়ি নেয়। এরপর পারুল ছায়ার উপর পা রেখে সেখান থেকে চলে আসে ওই দুর্গম জাদুকরি জঙ্গল থেকে। এরপর নীলপদ্ম কমল ফুলের পাপড়ি সাধু বাবার কথা অনুযায়ী তার অসুস্থ মায়ের কপালে ছুঁয়ে দেয়। ফুলের পাপড়ি রাখার সঙ্গে সঙ্গে তার মায়ের গায়ের মধ্যে মিশে যায়, আর ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে তার মা সুস্থ হয়ে ওঠে। আমি সুস্থ হয়ে গেছি রে পারুল মা, আমার এখন অনেক ভালো লাগছে রে মা। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেছো। কিন্তু পারুল মা, আমি এই কঠিন রোগ থেকে সুস্থ হলাম কি করে? তার মানে তুই কি ওই জাদুকরি জঙ্গলে গিয়েছিলি? হ্যাঁ মা, হ্যাঁ গিয়েছিলাম। তুমি আর বাবা ছাড়া আমার কে আছে বলো? আর কোনো মেয়ে কি তার মায়ের অসুস্থতা দেখে চুপ করে বসে থাকতে পারে? তোমার জন্য শুধু জাদুকরি জঙ্গল কেন, আরো যত কঠিনই পথ হোক না কেন আমি তা নিশ্চয়ই পাড়ি দিতাম। কিন্তু যদি তোর কিছু হয়ে যেত মা, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকতাম বল? তোমার আর বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কিছু হতোই না। পাগল মা আমার, তবুও তুই আমাকে না বলে আর কোথাও যাবি না, কেমন? এরপর গ্রামের সবাই জানতে পারে ওই জাদুকরি জঙ্গল থেকে নীলপদ্ম কমল ফুল নিয়ে এসে পারুল তার মাকে ভালো করে ফেলেছে। আর এটা শোনার পরেই গ্রামের সবাই পারুল আর পারুলের মাকে দেখার জন্য তাদের বাড়ির সামনে জড়ো হয়। তবে এটা দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়। আমাদের পারুল কত বড় হয়ে গেছে দেখেছো শিখা? হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু আমার কাছে এখনো আগের মতন সেই ছোট্ট বাচ্চাটাই আছে, যাকে সর্বক্ষণ বুকের মধ্যে জড়িয়ে রাখতে ইচ্ছে করে গো। পারুলকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে শিখা। আমার পারুল মা একদিন অনেক বড় হবে, দেখো তুমি।
ও পারুল, পারুল মা, এখন একটু ঘুমিয়ে নে মা, বিকেলে বাইরে বেরোস। না মা না, আমি এখন ঘুমাবো না, আমি এখন বাবার সাথে নদীতে যাব। আমার ফিরতে অনেক দেরি হবে রে মা, সেখানে এতক্ষণ তুই থাকতে পারবি? পারবো গো, পারবো, খুব পারবো। হ্যাঁ গো, পারুলকে একটু চোখে চোখে রেখো গো। হ্যাঁ শিখা, হ্যাঁ, তুমি বেশি চিন্তা করো না। বলি ও শঙ্করের মা, দেখলে তো পারুল কত বড় হয়ে গেছে, অথচ সে নাকি এখনো জানেই না যে যদুয়া শিখা ও নিজের বাবা মাই নয়। আর তাই তো ওই মেয়েটার মুখস্থি কেমন আলাদা আলাদা, তাই না বলো? হ্যাঁ গো, আমিও তোমার দাদাকে কাল বলছিলাম, আর তোমার দাদা বলছিল ওর মুখে অনেক মায়া, দেখলেই যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। আর দেখলে না ওই ভয়ঙ্কর জাদুকরি জঙ্গলে গিয়ে কিভাবে নীল পদ্ম কমল ফুলের পাপড়ি এনে তার মাকে ভালো করে ফেললো। সত্যি যা বলেছ, কি মেয়ে গো বাবা, একা একা জাদুকরি জঙ্গলে চলে গিয়েছিল। আর একটা জিনিস, ওই মেয়েকে আমি একদিন নিয়েছিলাম, যে কাণ্ডটাই না করলো ওরা দুজনে। আর ওরা যেমন ভাব ধরে থাকে যেন কোনো দেশের রাজকন্যাকে তুলে এনেছে। দূর দূর, এগুলোকে দেখলেই না একদম গা পিত্তি জ্বলে যায়। ওদিকে মনে হয় ভালো মাছ পাওয়া যাবে। আর তুই এইদিকে দাঁড়া মা, পা পিছলে পড়ে গেলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি এইখানেই দাঁড়িয়ে আছি। তুমি, তোমাকে দেখে আমার খুব ভয় লাগছে গো। তুমি কেমন আছো? তুমি মাঝে মাঝে এখানে এসো, তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। তুমি আমাকে চেনো? বলো তো আমি কে? হ্যাঁ চিনি তো, তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তোমাকে আমি চিনি, তুমি পারুল। ও মা, তুমি তো দেখছি সত্যি সত্যি আমার নাম জানো, কিন্তু আমি তো তোমার নাম জানি না। তোমার নাম কি গো? আর তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ গো, বন্ধু হব। আমার তো কোনো নাম নেই, সবাই আমাকে কুমির বলেই চেনে। তুমি না হয় আমাকে একটা নাম দিয়ে দাও। পারুল মা, কি করছিস? হাত সরিয়ে নে, দূরে চলে আয়, ওই কুমির তোকে গিলে খেয়ে ফেলবে রে মা। না বাবা, এটা কোনো খারাপ কুমির না। এই দেখো না, কি সুন্দর আমার সাথে কথা বলেছে। তোমার নাম বিট্টু, আমি তোমাকে বিট্টু দাদা বলেই ডাকবো। তোমার দেওয়া নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আশ্চর্য ব্যাপার, আগে তো অনেক মাছ ধরেছি, কিন্তু এত বড় রূপালী মাছ আগে তো কখনো দেখিনি। আজ আমার জালে এত বড় বড় মাছ উঠছে কিভাবে? ও পারুল মা, দেখ কতগুলো মাছ পেয়েছি। পারুল, পারুল রে, এই কোথায় গেলি মা? কিরে, তুই কি জলে পড়ে গেলি? ও মারে, তুই সারা দিন রে মা। পারুল, ও পারুল, কোথায় গেলি রে মা? বাবার কাছে ফিরে আয়। বিট্টু দাদা, তুমি কত সুন্দর সাঁতার কাটতে পারো। তোমার পিঠে উঠে আমার যে কি ভীষণ মজা লাগছে। আমি যে বাড়িতে বাস করি তাই আমি এত দ্রুত সাঁতার কাটতে পারি। কেন পারুল, তুমি কি ভয় পাচ্ছ? না গো না, আমার যে মনে হচ্ছে আমি যেন আকাশে উড়ছি। এখানে শুধু আকাশের বদলে পানি আছে চারপাশে। চলো এবার তোমাকে তীরে নিয়ে যাই। তোমাকে দেখতে না পেয়ে তোমার বাবা অনেক চিন্তা করছে। আর একটু পরে যাই না গো, তুমি কি আমাকে আরেকটু ভেতরে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যাব। তুমি পরে এক সময় এসো, এখন তোমার বাবার কাছে যাও। তোমার বাবা তোমাকে খুঁজছে। আজকের মতো আমাদের খেলা এখানেই শেষ। কিন্তু তুমি কি আবার আসবে বিট্টু দাদা?
তোমার আমাকে যখন মনে পড়বে এখানে এসে আমাকে বিট্টু দাদা বলে ডেকো, আমি ঠিক তোমার সামনে হাজির হব। ঠিক আছে, আমি যাই, তবে আমি আমার বাবার কাছে ফিরে যাব। ও মা, মানে আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলি? আমি যে কি চিন্তায় পড়ে গিয়েছিলাম তোর জন্য। হ্যাঁ রে, আমায় না বলে কোথায় গিয়েছিলি রে মা? বাবা, আমি বিট্টু দাদার সঙ্গে নদীতে ছিলাম। সে আমাকে নদীতে ঘুরিয়েছে। জানো বাবা, আমার খুব মজা লেগেছে। বিট্টু দাদা? বিট্টু দাদা আবার কে? ও মা, বাবা তুমি বিট্টু দাদাকে চেনো না? ওই বিট্টু দাদা তো একটা কুমির। তাহলে তুই বলতে চাইছিস ওই কুমিরের পিঠে চড়ে তুই নদীতে গিয়েছিস? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এটাও কি কখনো সম্ভব? পারুল, তুই এগুলো কি বলছিস আবোল তাবোল মা? ও বাবা, তুমি বিশ্বাস করো, আমি ঠিকই বলছি। বিট্টু দাদা আমার সাথে কথাও বলে। তুমি চাইলে আমি কাল তোমাকে বিট্টু দাদার সাথে পরিচয় করিয়ে দেব। হায় রে বিধাতা, এও কি সম্ভব? আমার মেয়েটা কি তবে পাগল হয়ে গেল? আমি পাগল হইনি বাবা, আমি সত্যি বিট্টু দাদার সাথে খেলা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর কথা বিশ্বাস করলাম। তুই যা বলেছিস আর তাই আমার কাছে সত্যি। তবে খেয়াল রাখিস, ওই নদীর ধারে তুই একা যাসনি রে মা। যদি তোর কিছু হয়ে যায়, আমি আর তোর মার বাঁচবো না রে। তোমাকে আর মাকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা। ঠিক আছে মা, এবার বাড়ি চল যাই। হ্যাঁ মা, জানিস আজকে অনেক মাছ পেয়েছি। তাই বাবা, তাহলে বাড়ি গিয়ে অনেক মজা করে মাছ খাবো আজকে। হ্যাঁ মা, খাবি তাই খাবি। তবে তুই এসেছিস বলেই বোধহয় আজ এত মাছ পেলাম। তবে আমি তোমার সাথে প্রতিদিন নদীতে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে, চল এখন বাড়ি ফিরে যাই। পারুল মা, আজ তোকে দেখে মনে হলো তুই অনেক বড় হয়ে গিয়েছিস। কেমন নদীর ধারে আমার সাথে হাঁটতে হাঁটতে গল্প করছিলি। পারুল মা, দ্রুত পা চালা দেখি। পারুল, ও পারুল মা, কোথায় গেলি রে? পারুল, ও পারুল, আমায় সারা দে না রে মা। আমার যে ভীষণ ভয় করছে। আমার সাথে মজা করিস না রে মা। এবার কি হবে? পারুলের জীবনে এক নতুন বিপদের আগমন। কে ধরে নিয়ে গেল পারুলকে? পারুলের বাবা কি পারুলকে খুঁজে পাবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।